ট্রান্সলেশন ইনিশিয়েশন থেকে প্রোক্যারিওট। What happened when AUG codon present at middle of the transcription gene? And কোশ্চেনটা আরো বাড়িয়ে দিই, ইনিশিয়েশন। AUG কোডন যখন ইনিশিয়ালি থাকছে, যেখান থেকে ট্রান্সলেশন স্টার্ট হয়, আমরা বারবার বলছি এটা ইনিশিয়াল কোডন, ইনিশিয়েশন কোডন। দ্যাট টাইম কোন অ্যামাইনো অ্যাসিড আসছে? যখন ইনিশিয়ালি থাকবে AUG কোডন, ভয়েস ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। Okay. When initially present AUG codon, then it code formyl methionine. But when it is present in middle of the transcript gene, then it code only methionine. So how these two different amino acids, different not modified amino acids that come at starting? Why not in middle? Middle আসলো না কেন formyl methionine? কোশ্চেন হবে কি হবে না? AUG কোডন যখন মিডলে থাকছে, why not it code formyl methionine? কোশ্চেন কি হবে? ওখানেও কি ফরমাইল মিথিওনিন হবে? মিডলে থাকলে হচ্ছে না, মিথিওনাইন অ্যাড হচ্ছে নরমালি, বাট যখন স্টার্টিং হচ্ছে দ্যাট টাইম অনলি তোমার দ্যাট টাইম ফরমাইল মিথিওনিন অ্যাড হচ্ছে। ওয়াই? গুড কোশ্চেন, আর কোশ্চেন আসে। এই কোশ্চেনটার আনসার ডিপেন্ড করছে হচ্ছে টিআরএন এর উপর। আনসার হচ্ছে টিআরএন এর উপর। মিন্স এই একটা কোডন এইউজি যেটার জন্য দুটো টিআরএনএ কাজ করে। আগের দিন আমরা বলেছি পার্টিকুলার কোডনের জন্য পার্টিকুলার টিআরএনএ থাকে এন্ড অনেক কম টিআরএনএ লাগে টু কোড 64 কোডনকে, বিকজ ওবল হাইপোথিসিস ফলো আপ করে বলেছিলাম। বাট দিস কোডন এইউজি নিড টু টিআরএনএ, ঠিক আছে? এখানে দুটো টিআরএনএ লাগবে এইউজির জন্য। একটা স্টার্টিং, স্পেসিফিক্যালি একটা স্টার্টিং বা ইনিশিয়েটর টিআরএনএ কাজ করে, যেটা আর কোনো জায়গায় লাগে না। আর একটা হচ্ছে পেপটিডাইল টিআরএনএ, যেটা মিডিলে থাকলে বা সামনের দিকে থাকলে, মানে স্টার্ট কোডনের পরে যখনই এওজি থাকবে তখন পেপটিডাইল টিআরএনএ কাজ করবে, যেটা মিথিওনিনকে আনবে। আর স্টার্টিং এর জন্য একটা পার্টিকুলার ইনিশিয়েশন টিআরএনএ থাকে। সো এওজি কোডন টিআরএনএ for AUG, two types. One is called tRNA FMET, tRNA FMET. Another is called tRNA MET. দেখো নাও, আমি সুপারস্ক্রিপ্টে FMET লিখে রেখেছি, তার মানে এই কোন অ্যামাইনো অ্যাসিড কে আনবে? সুপারস্ক্রিপ্টে যা লেখা আসবে প্রেফিক্সে সেটাই আসবে। সুপারস্ক্রিপ্টে যদি মেট লেখা থাকে প্রেফিক্সে মিথিওনিনকেই আনবে, মানে ও ট্রান্সলেশন সাইটে রাইবোজোমে যখন ঢোকাচ্ছে পি সাইটে তখন তোমার মিথিওনিনকেই আনবে। যেটা সুপারস্ক্রিপ্টে লেখা থাকবে সেটাকেই কোড করে আনবে। আর এই ব্যাপারটাকে ডিটারমাইন করে বলে দিয়েছি অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস। সো দুটো টিআরএনএ কাজ করে। দিস ইজ স্পেশালি ইনিশিয়েটর কোডনের জন্য, ইনিশিয়েটর এইউজির জন্য।
ইনিশিয়েটার ইউজির জন্য রেসপন্সিবল, আর এটা হচ্ছে মিডল জিনের জন্য, মিডল ইউজি। ইউজি কোডন রেসপন্সিবল। ক্লিয়ার? তো টিআরএনএ এফমেট যখন কাজ করছে ইনিশিয়ালি, ও ফরমাইল মিথিওনিনকে অ্যাড করছে। এবার তোমাকে বুঝতে হবে ফরমাইল মিথিওনিন কি ডাইরেক্ট অ্যামিনো অ্যাসিড পুলে পাবে? অ্যামিনো অ্যাসিড পুলে কি পাবে? মিথিওনিনই পাবে। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস কোন অ্যামাইনো অ্যাসিডকে অ্যাড করবে এফমেটের সাথে? ফরমাইল মিথিওনিন কি থোড়ি থাকবে ওখানে? অ্যামাইনো অ্যাসিড পুলে নরমাল মিথিওনিন আছে, ফরমাইল মিথিওনিন হয়ে আছে নাকি? কি বলতে চাইছি বুঝতে পারছো ব্যাপারটা? আমি যদি সেলের অ্যামাইনো অ্যাসিড পুল দেখি, হ্যাঁ কি না আনসার করবে, নাহলে আমি এগোতে পারবো না। তো আমি যদি অ্যামাইনো অ্যাসিড পুল থাকি, ওখানে কি ফরমাইল মিথিওনিন থাকবে? থাকবে না, মিথিওনিন থাকবে। তাহলে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ যখন অ্যামাইনো টিআরএনএ এর সাথে অ্যাটাচ করবে অ্যাকসেপ্টর আর্মে, কোন অ্যামাইনো অ্যাসিডকে অ্যাড করবে? ফরমাইল মিথিওনিনকে না মিথিওনাইনকে? অবভিয়াসলি মিথিওনিনকেই পাবে, ও মিথিওনিনকে অ্যাড করে দেবে, তাই না? তো এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। টিআরএনএ এফমেট ফার্স্টে যখন ক্যারি করছে না অ্যামাইনো অ্যাসিডকে, তখন কিন্তু মিথিওনিনই ক্যারি করছে। টিআরএনএ এফমেট লেখা আছে বাট ক্যারি করছে মিথিওনাইন, বিকজ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস ডু নট গেট এনি ফরমাইল ভার্সন মিথিওনিনে। সো কোথা থেকে অ্যাটাচ করবে? ও মিথিওনিন পেয়েছে, মিথিওনিন অ্যাড করে দিয়েছে। তাহলে স্যার ফরমাইল আসলো কোথা থেকে? কোশ্চেনটা হচ্ছে তাহলে ফরমাইল আসলো কোথা থেকে? ফরমাইল পরে গিয়ে চেঞ্জ হয়, ঠিক আছে? ফরমাইল গ্রুপটা পরে গিয়ে অ্যাডিশন হয়। তার মানে ফার্স্টে ও মিথিওনাইনই ক্যারি করে, দেন এটা মডিফাইড হয়, মডিফাইড হয় another enzyme দিয়ে, that's called ট্রান্সফরমাইলেজ। এই হচ্ছে এনজাইম যেটার জন্য ফরমাইল গ্রুপটা অ্যাড হয়, ঠিক আছে? সো মডিফাইড হয় ট্রান্সফরমাইলেজ, নাও ইট বিকাম ফরমাইল মিথিওনাইন টিআরএনএ এফমেট, এফমেট টিআরএনএ এফমেট। দেখে নাও। এবার দেখো ফরমাইল মিথিওনিন ও তোমার ট্রান্সলেশন ইনিশিয়াল সাইটে এইউজির আন্ডারে বসিয়ে দেবে। তো amino acid tRNA synthetase does not attach any formyl version of the methionine. It only attach methionine. But after it is modified by the transformylase enzyme, and now it modified to formyl methionine version. That is why AUG এর আন্ডারে প্রোক্যারিওটে ফরমাইল মিথিওনিন পাই ইনিশিয়াল AUG কোডন। কোশ্চেন ক্লিয়ার? আনসার ক্লিয়ার? ইউক্যারিওটেরটা হচ্ছে না, তাহলে প্রোক্যারিওটের ইউক্যারিওটে নেই, ইউক্যারিওটিকে এই ব্যাপারটা নেই, মানে দুটো টিআরএনএ একটাই টিআরএনএ কাজ করে। ওখানে তো তাহলে ওই টিআরএনএ মিথিওনিনটাই খালি কাজ করছে, তাই তো? অনলি ওয়ান টিআরএনএ, এফমেট নেই। এখানে এফমেটটা তৈরি হওয়ার কারণ কি? কোনো রিজন নেই, এমনি আছে বলে তৈরি করাচ্ছে, এমনি কোনো আর কোনো রিজন নেই। এফমেট এসে যে কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, নর্মাল মিথিওনিন আসলেও প্রোটিন সিনথেসিস করবে। বাট যেহেতু ইনিশিয়াল কোডন দেওয়া আছে, মানে ইনিশিয়াল টিআরএনএ সেপারেটলি প্রেজেন্ট and transformylase enzyme present, that is why fmate এ কনভার্ট হচ্ছে। পয়েন্ট ক্লিয়ার? তুমি ইমিডিয়েট কোশ্চেনটা তো করলে না, কোশ্চেনটা অন্যদিকে চলে গেল। কোশ্চেনটা এখানেও করা উচিত ছিল, স্যার এই ট্রান্সফরমাইলেজ যখন মিডিলে এইউজি কোডনকে আনবে, এই টিআরএনএ কে মডিফাই করছে না কেন? কোশ্চেনটা করলে না। ট্রান্সফরমাইলেজ শুধু এফমেট টিআরএনএ এর সাথে গিয়ে মডিফাই করে দিচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডটাকে ক্যারি করছে, বাট হোয়াই নট দিস? এটা করে না কেন? ভ্যালিড কোশ্চেন কি কোশ্চেন? Why transformylase only modified the methionine in tRNA mate, not in tRNA mate, যেটা মিডলে আসবে, মিডলে গিয়ে কোড করবে। তো ট্রান্সফরমাইলেজ ইজ ভেরি সিলেক্টিভ। এই কোশ্চেনের আনসারটা হচ্ছে ট্রান্সফরমাইলেজ ইজ ভেরি সিলেক্টিভ এন্ড ও রেকগনাইজ করতে পারে অনলি ইনিশিয়েশন টিআরএনএ তে।
মিডল টিআরএনএ কেও রেকগনাইজ করে না, ঠিক আছে। সো ট্রান্সফরমাইলেজ এনজাইম ইজ selective in nature and only recognized tRNA if made, not tRNA made. So that is why only tRNA if made মিথিওনাইন চেঞ্জ হয়ে গিয়ে মডিফাইড হয়ে অ্যাডিশন হয়ে ট্রান্সফরমাইলেজ দিয়ে তোমার ফরমাইল মিথিওনিনে কনভার্ট করবে। ক্লিয়ার? সো টিআরএনএ এফমেট এর কোন স্পেশাল ফিচারস আছে কি সেটাও খুঁজে পাওয়া গেছে। টিআরএনএ এফমেট আর টিআরএনএ মেটকে যদি আমি পাশাপাশি রাখি, স্ট্রাকচার যেটা ক্লভার লিফ স্ট্রাকচার আগের দিন দেখেছিলাম, ক্লভার লিফ স্ট্রাকচার যদি পাশাপাশি রাখি, দুটো নোটেবল জায়গায় ডিফারেন্স পাওয়া যায়। আর এই দুটো নোটেবল জায়গার মধ্যে একটা জায়গা ইজ ভেরি ক্রুশিয়াল ফর ট্রান্সফরমাইলেজ রেকগনিশন, ঠিক আছে। ওই জায়গাটা যদি মিউটেট করে দেওয়া হয় তাহলে আর ট্রান্সফরমাইলেজ ফাংশন করতে পারে না। তো দুটো নোটেবল জায়গায় মিউটেশন কোথায় কোথায় একবার চেক করে নাও, যে নোটসটা দেবো সেই নোটসটার মধ্যে ডায়াগ্রামেটিক্যালি লেখা আছে, ঠিক আছে, যে টিআরএনএ এফমেট আর টিআরএনএ মেটের মধ্যে ডিফারেন্স কোথায়। টিআরএনএ এফমেট স্ট্রাকচারালি ফার্স্ট ডিফারেন্স হচ্ছে ওই যে তোমার অ্যাকসেপ্টার আর্ম ছিল না 5 প্রাইমে, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। আর একবার দেখাই, এখান থেকে শুরু হয়েছিল সি সি এ 3 প্রাইম। তো এই জায়গায় 5 প্রাইমে স্টার্টিং এ হচ্ছে সি থাকে আর এখানে থাকে হচ্ছে অ্যাডিনাইন। তো এই সি এ এটা মধ্যে কোনো বেস পেয়ারিং থাকে না, নো বেস পেয়ারিং বিটুইন 5 প্রাইমের স্টার্টিং নিউক্লিওটাইড সি আর এন্ডের দিকে হচ্ছে সি এর অপোজিটে যারা তোমার যে থাকবে কমপ্লিমেন্টারি সি আর এ, এখানে কোনো পেয়ারিং হবে না। এ আর সি এর মধ্যে অবভিয়াসলি কোনো পেয়ারিং হয় না। তো সি আর এ আনপেয়ার কন্ডিশনে থেকে যায় কাদের জন্য? টিআরএনএ এফমেট স্ট্রাকচারে। আর দ্যাট ইজ ডিটারমিনেশন অফ ট্রান্সফরমাইলেজ এটাকে রেকগনাইজ করে, ট্রান্সফরমাইলেজ এই জায়গাটাকে রেকগনাইজ করে। আর রেকগনাইজ করলে এই যে অ্যামিনো অ্যাসিডটাকে ক্যারি করছে দ্যাট ইজ মিথিওনাইন, এর আগে ফরমাইল বসিয়ে দেবে। রেকগনিশন পয়েন্ট। পয়েন্ট ক্লিয়ার? কি বলতে চেয়েছি, এটা যদি টিআরএনএ মেটের স্ট্রাকচারে যাও না, যেটা হচ্ছে তোমার পেপটিডাইলে মানে মিডলে এএলজি কে কোড করে, তখন এখানে সি এর জায়গায় জি পাবে আর এখানে সি পাবে, ক্লিয়ারলি বন্ড পড়ে যাবে। বাট এখানে একটা আনপেয়ার্ড সিচুয়েশন তৈরি করবে, সি এ নো বেস পেয়ার অকার and that is the detection point for the transformase। ওই জায়গাটা ওপেন হয়ে আছে, ওই জায়গাটা ট্রান্সফরমাইলেজ চেক করে। কি বলতে চাইছি বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো নোটেবল ডিফারেন্স পয়েন্ট নাম্বার 1 যেটার জন্য তোমার আমরা ট্রান্সফরমাইলেজ কে রেকগনাইজ করাতে পেরেছি। নোটেবল ফিচার্স নাম্বার 2, আরো একটা ক্যারেক্টার ছিল টিআরএনএ এফমেট মানে ইনিশিয়েটর টিআরএনএ। এটা এমন একটা টিআরএনএ যে ডাইরেক্ট পি সাইটে গিয়ে বসতে পারে, আর বাকি সব টিআরএনএ এ সাইটে এসে বসে। আগের দিনকে আমি বলছিলাম যখন সাইকেলটা রিপিট করছিলাম, ইয়েস অর নো, ফার্স্ট টিআরএনএটা কোথায় এসেছিল? পি সাইটে না। এউজি কোডনটা কোথায় হোল্ড করছিল? পি সাইটে না। তো দ্যাট ইজ দ্য অনলি টিআরএনএ দ্যাট প্রেজেন্ট মানে দ্যাট এন্টার ইনটু দ্য পি সাইট। বাকি সব টিআরএনএ যখন ঢোকে রাইবোজোমে কোন সাইটে ঢোকে? এ সাইটে ঢোকে। তো এখানেও একটা ক্রুশিয়াল ফ্যাক্টরস আছে বা ফিচারস আছে যারা তোমার স্ট্রাকচারালি যেটার জন্য পি সাইটেও ঢুকতে পারে, দ্যাট ইজ এই অ্যান্টিকোডনে জিসি, তিনটে জিসি পরপর থাকে, পরপর তিনটে জিসি পেয়ার থাকে, 3 জিসি পেয়ার, 3 GC pair, and that is crucial to enter P site, not the A site.
বাকি যে কোনো টিআরএনএ দেখে নাও এই জিসি পেয়ারিং অ্যাবসেন্ট, জিসি পেয়ারিং অ্যাবসেন্টের জন্য পি সাইটে ঢুকতে পারে না, এ সাইটে ঢুকে তারপর যখন ট্রান্সলোকেট করে এ সাইটের তোমার প্রোডাক্ট পি সাইটে চলে আসে। বলো, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন করে, এই জন্য বলে দিলাম, আগের দিনকে আমি বলিনি, এই জায়গাটা বললাম। এই এইউজি কোডনের ব্যাপারটা নিয়ে, ট্রান্সফরমাইলেজ এনজাইমটাকে নিয়ে, আর এফমেট টিআরএনএ এফমেট এর ফিচার্স, স্ট্রাকচারাল ফিচার্স নিয়ে, এই দুটো ইউনিক পয়েন্টের জন্য ইনিশিয়েটর টিআরএনএ আদার টিআরএনএ থেকে ডিফারেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে তোমার এই সিএ আনপেয়ার, যেটার জন্য ট্রান্সফরমাইলেজ রেকগনাইজ করে ওর মিথিওনাইনকে চেঞ্জ করে ফরমাইলে কনভার্ট করে, ফরমাইল মিথিওনাইনে। আর হচ্ছে জিসি পেয়ারিং 3 জিসি পেয়ারিং নিয়ার টু দি anticodon army 3 GC pair, and that is crucial for entering the P site, and that is the only tRNA that can enter P site. Other all tRNA enter A site rather P. বলো। মানে প্রথম যে টিআরএনএ টা ঢুকছে আমার, ওটা ওই জিসি পেয়ারটা থাকছে বলেই মানে ওটা রেকগনাইজ করে পি সাইটে ঢুকছে, সে এবার একদম, এইউজিটা থাকুক কি না থাকুক এটাই ঢুকুক, মানে টিআরএনএ যেটা প্রথমেই আসছে ওইটার ক্ষেত্রে। যদি জিসি পেয়ার থাকে তাহলে এটা পি সাইটে ঢুকবে। এবার অবভিয়াসলি এই এর অ্যান্টিকোডনে আছে ইউএসি, তার মানে এই ইউজি কোডনকেই চিনবে, আর তো কোনো অপশন নেই। এটা তো তোমার ইনিশিয়েটার ইউএসি থাকবে, যেটা এইউজি কে রেকগনাইজ করবে। এই ইউজির কোডনের বাদে অন্য কোনো কোডন থাকে, কিন্তু হুম ইনিশিয়েটর টিআরএনএ তাহলে অ্যান্টিকোডনটা চেঞ্জ, কিন্তু তাও মানে যেহেতু ওটা ইনিশিয়েটর কোডন, এই হুম ইনিশিয়েটর টিআরএনএ, ওর জন্য ওর হুম এই পয়েন্টটা থাকবে যে জিসিপিআরটা থাকবে। ইয়েস, ইনিশিয়েটর টিআরএনএ এর মধ্যে ইউএসিও থাকবে, তার সঙ্গে জিসি পেয়ারও থাকবে, 3 GC পেয়ার কনসিকিউটিভলি। এন্ড দ্যাটস ওয়াই ও ফরমাইল মিথিওনিনকেও ক্যারি করছে, ওই যে এই জায়গাটাও আছে ওর স্ট্রাকচারের মধ্যে, ওর জন্য ফরমাইল মিথিওনিনকেও ক্যারি করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ট্রান্সফরমাইলেজ দিয়ে তোমার চেঞ্জও হয়, আবার পি সাইটেও ঢুকতে পারে। টু ইউনিক ফিচার্স, and that unique features lies on the structure. তো fmet tRNA fmet আর নরমাল tRNA met এর মধ্যে স্ট্রাকচারাল ডিফারেন্স যদি দেখি পাশাপাশি ফেলে রেখে, আমরা এই দুটো জায়গায় ডিফারেন্স দেখতে পাবো। পয়েন্ট ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। আমরা টার্মিনেশনে ঢুকি, একটু বলে দিই টার্মিনেশনের জায়গাটা কি হচ্ছিল। টার্মিনেশন কোডন মানে আমরা ইলংগেশন দেখেছি তো, পরপর একটা করে কোডন ট্রান্সলোকেট করবে রাইবোজোম, পর 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 করে, আর এ সাইডটা ফাঁকা হবে, ওই কোডনের রেসপেক্টিভ অ্যান্টিকোডন কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড ঢুকবে এ সাইটে, দেন তোমার পেপটাইড বন্ড হবে, আবার ট্রান্সলোকেট করবে, এটা কন্টিনিউ চলতে থাকবে। কতক্ষণ চলবে? That move when it enter into the stop codon, যখন স্টপ কোডনে ঢুকবে রাইবোজোম, তখন ও গিয়ে পুরো ফিনিশ করবে ট্রান্সলেশনটা। কিভাবে ফিনিশিং হয় সেটা একটু বলবো। টার্মিনেশন, স্টপ কোডন কাজ করে, and stop codons are UAA, UAG and UGA, এই তিনটে স্টপ কোডন। স্টপ কোডনের এগেনস্টে কোনো টিআরএনএ নেই, নো টিআরএনএ প্রেজেন্ট stop codon present to recognize stop codon। স্টপ কোডনে কোনো টিআরএনএ থাকে না রেকগনাইজ করার জন্য, স্টপ কোডনে কোনো টিআরএনএ থাকে না। তাহলে কি হবে ওই জায়গাটা? যখনই রাইবোজোম স্টপ কোডনে তোমার এন্টার করলো, স্টপ কোডনে এ সাইট ফাঁকা হয়ে গেছে,
টিআরএনএ ঢোকার কথা, টিআরএনএ ঢুকছে না। কেসটা বুঝতে পেরেছো কি হয়েছে? A site, P site, E site. Is P site already triple A containing tRNA এখানে বসে আছে with huge amount of protein নিয়ে, কারণ অনেকটা ডিস্টেন্স কভার করে গেছে, তো প্রোটিন এখানে সিনথেসাইজ হয়ে গেছে। বাট ইউজিএ এটা স্টপ কোডন, এখানে নিউ টিআরএনএ ঢোকার কথা, বাট এখানে ব্ল্যাঙ্ক হয়ে বসে আছে, বিকজ ইউজিএ কে কেউ রেকগনাইজই করতে পারে না। নো টিআরএনএ ইজ অ্যালোটেড ফর ইউজিএ। তো কি হবে, এই জায়গায় ট্রান্সলেশনটা হল্ট হয়ে থাকবে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য হল্ট হয়ে থাকবে। এন্ড এই যে ট্রান্সলেশনটা প্রোগ্রেস করছে না, হল্ট হয়ে গেছে, এই জায়গাটাকে রিকগনাইজ করবে হচ্ছে থ্রি রিলিজ ফ্যাক্টর। তবে টার্মিনেশনে কি কি ফ্যাক্টর কাজ করে? টার্মিনেশনে ফ্যাক্টর কাজ করে হচ্ছে থ্রি রিলিজ ফ্যাক্টর। তো এই পজিশনে যখন রাইবোজোম দাঁড়িয়ে যাবে, রিলিজ ফ্যাক্টর হয়ে যাবে অ্যাক্টিভ। থ্রি রিলিজ ফ্যাক্টরস আর RF1, RF2, RF3. RF1, RF2 and RF3. Okay, RF1 নরমালি রেকগনাইজ করে হচ্ছে তোমার ইউএজি আর ইউএএ কোডনকে, ইউএজি এন্ড ইউএএ। যদি এখানে ইউএজি থাকতো বা ইউএএ থাকতো তাহলে RF1 আসতো এই ব্ল্যাঙ্ক পজিশনটাকে কভার করার জন্য। আর RF2 আসে কখন? ইউজিএ থাকলে এন্ড ইউএএ থাকলে। তার মানে এখানে ইউজিএ রেখেছি আমি, এখানে কোন জায়গায় কে ঢুকবে? রিলিজ ফ্যাক্টর RF2 ঢুকবে, RF2 ঢুকবে, ঠিক আছে। তো কোনটা তোমার স্টপ কোডন আছে এই স্পেসিফিকে RF ফ্যাক্টর ঢুকবে। নেক্সট দেখো RF3, এরপরে কাজ হচ্ছে RF3। RF2 কি করবে? RF2 এর কাছে আছে ওয়াটার, RF2 এর কাছে আছে ওয়াটার, তো ওয়াটার দিয়ে পুরো চেইনটাকে হাইড্রোলাইজ করাবে, হাইড্রোলাইজ করাবে মানে পুরো পেপটাইড চেইনটা নাও বেরিয়ে আসবে। এটাকে বলবো আমরা ন্যাসেন্ট পলিপেপটাইড। আর RF3 এসে কি করবে? RF3 এসে পুরো কমপ্লেক্সটাকে ডিসলজ করাবে, পুরো কমপ্লেক্সটাকে ডিসলজ করে দেবে, মানে 30s 50s আলাদা করে দেবে, mRNA কে বার করে দেবে, যে এক্সিস্টিং টিআরএনএ ছিল সেটাকে পুরোটা তোমার ডিসলজ করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো RF3 হচ্ছে জিটিপি বাইন্ডিং প্রোটিন, জিটিপি বাইন্ডিং প্রোটিন, and with the help of energy ও টোটাল কমপ্লেক্সটাকে ডিসলজ করে দেবে, dislodge total complex and release all the things, whole complex. So এইভাবে ট্রান্সলেশন এন্ড হয়, টার্মিনেশন। বলো। টার্মিনেশন ক্লিয়ার? এর আগের যেগুলো সিনথেসাইজ হচ্ছে পলিপেপটাইড গুলো বা প্রোটিন গুলো যেগুলো এক্সিট পোল দিয়ে বেরাচ্ছে, সেখানেও কি হাইড্রোলাইজ হচ্ছে না ওটা পুরো টিআরএনএ সমেত বেরিয়ে যাচ্ছে? পুরোটা বেরিয়ে যাচ্ছে, শুধু ওটা হলে টিআরএনএ, কি? টিআরএনএটা আবার ফাংশন করবে। ও ওখানে, ও আচ্ছা আচ্ছা, প্রোটিনটা টিআরএনএটা আলাদা হয়েই বেরাচ্ছে। প্রোটিন তো অ্যামাইনো অ্যাসিডটাকে তো লোড করে দিয়ে গেছে এ সাইটে, তারপরে তো ও সরছে, তো ওর কাছে আর অ্যামাইনো অ্যাসিড নেই,
এইখানে যে অ্যামাইনো অ্যাসিডটা আসে, আমি ধরো এখানে একটা নর্মাল কোডন রাখছি, ধরো নর্মাল কোডন ট্রিপল এ রেখেছি, তাহলে এখানে অবভিয়াসলি তোমার ইউ 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 কন্টেনিং টিআরএনএ আসবে। কেসটা বুঝো, ইলংগেশনের কেসটা এখনো ক্লিয়ার নয়। এখানে ট্রিপল এ কাকে কোড করে, লাইসিন কে কোড করে। তো এবার কি হয়, এই পুরো চেইনটা পেপটিডাইল ট্রান্সফারেজ কি করে, এই পুরো চেইনটা নিয়ে গিয়ে এর মাথায় বসিয়ে দেয়। তো এই জায়গাটা এখন কি হয়, এর কাছে কোনো অ্যামাইনো অ্যাসিডই থাকে না, তো এর কাছে পুরো চেইন চলে আসে, এর কাছে পুরো চেইন চলে আসে, ঠিক আছে, একটা করে অ্যামাইনো অ্যাসিড বাড়তে থাকে। এবার যখন ও ট্রান্সলোকেট করবে ওয়ান কোডন, তাহলে এই যে ফাঁকা টিআরএনএটা যার মধ্যে কোনো অ্যামাইনো অ্যাসিড নেই, এ চলে আসবে এক্সিট সাইট থেকে বেরিয়ে চলে আসবে, বাট এই জিনিসটা কোথায় চলে আসবে, পি সাইটে আসবে, আর এ সাইটটা ফাঁকা হয়ে যাবে নেক্সট কোডনের জন্য। কেসটা বুঝতে পেরেছো তো? তো যে টিআরএনএটা বেরোচ্ছে, সেই টিআরএনএ এর মধ্যে কোনো অ্যামাইনো অ্যাসিড নেই, ওটাকে বলে ডি অ্যাসাইলেটেড টিআরএনএ, মানে ওর কাজ হয়ে গেছে। ক্লিয়ার? এই হচ্ছে গল্প ট্রান্সলেশন টার্মিনেশন। আমরা একটু ইউক্যারিওটিক ব্যাপারটা দেখে নিই। ইউক্যারিওটিক বেশি ঢুকবো না, আরো বেশি কমপ্লেক্স। জাস্ট স্টার্টিং এ ইনিশিয়ালে কিছু কথা বলার আছে, একটা কোশ্চেন ওখান থেকে রেগুলারলি দেয় মোস্ট অফ দি টাইম, তো ওই জায়গাটা একটু বলবো। দ্যাট ইজ দ্য ইউক্যারিওটিক ট্রান্সলেশন ইনিশিয়েশন কোজ্যাক সিকোয়েন্স। আমরা যেমন ইয়েতে পড়েছি, প্রোক্যারিওটিকে ইনিশিয়েশনে একটা সিকোয়েন্স কাজ করে, কি নাম? ট্রান্সলেশন ইনিশিয়েশন একটা সিকোয়েন্স কাজ করে, যেটা 30S রাইবোজোমকে পজিশন করায়। এই তো আগের দিনকে বললাম, বুঝে গেলে? সাইন-ডালগানো সিকোয়েন্স। সাইন ডালগানো সিকোয়েন্স। আর ইউক্যারিওটিকের জন্য এটা কাজ করবে হচ্ছে কোজ্যাক সিকোয়েন্স। কোজ্যাক সিকোয়েন্স ওইভাবে কাজ করে না, কোজ্যাক সিকোয়েন্স অন্যভাবে কাজ করে, একটু ওই জায়গাটা বলে দিই। আর কোশ্চেনটা দেয় কোজ্যাক সিকোয়েন্স, হোয়াট ইজ কোজ্যাক সিকোয়েন্স, এন্ড সিকোয়েন্সের কনসেনসাস সিকোয়েন্সটা তোমার জানতে চায়। তো কোজ্যাক সিকোয়েন্সটা একটু বলে দিই। ওকে, এই হচ্ছে তোমার ইউক্যারিওটিক আরএনএ, যেখানে হচ্ছে 5 প্রাইমে ক্যাপিং থাকবে, মনে পড়ে ক্যাপিং হবে এখানে এ সি সি এ ইউ জি জি। আচ্ছা, এইটা হচ্ছে কোজ্যাক সিকোয়েন্স। কোজ্যাক সিকোয়েন্স, এন্ড খেয়াল করে দেখো কোজ্যাক সিকোয়েন্সের মধ্যে এ ইউজি পার্টটা রয়েছে স্টার্টিং কোডন। তো কি হয়, ইউক্যারিওটিক ট্রান্সলেশন ইনিশিয়েশনটা প্রোক্যারিওটিক থেকে একটু ডিফারেন্ট, একটু না অনেকটাই ডিফারেন্ট। ওখানে তোমার জাস্ট তিনটে ফ্যাক্টর কাজে লেগেছিল, IF1 IF2 IF3। এখানে ভেরিয়াস ফ্যাক্টর কাজে লাগবে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো এখানে প্রচুর ফ্যাক্টরস কাজে লাগবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, ওখানে 30S রাইবোজোম ডাইরেক্টলি AUG তে পজিশন করিয়ে দিয়েছিল SD সিকোয়েন্স, বাট এখানে ডাইরেক্ট পজিশন নেবে না, এখানে ওকে স্ক্যান করতে হবে। স্ক্যান মানে কি, এখানে 40S, এখানে তো 30S সাব ইউনিটটা, এখানে 40S সাব ইউনিট। 40S সাব ইউনিট ফার্স্টে কি হয়, এই ক্যাপিংটা, এটা তো ক্যাপিং সাইট। আর আমরা জানি ইউক্যারিওটিক তোমার ট্রান্সক্রিপশনে এমআরএনএ যখন ম্যাচিওর হয় ক্যাপিং তৈরি হয়, এই ক্যাপিং সাইটে এসে ফার্স্টে 40S সাব ইউনিটটা অ্যাটাচ করবে, ঠিক আছে। তার মানে ও কিন্তু ডাইরেক্টলি AUG সাইট পায়নি, ওকে খুঁজতে হবে। এরপর 40S সাব ইউনিটটা বাই ইউটিলাইজিং জিটিপি হাইড্রোলাইসিস করে ফরওয়ার্ড দিকে এগোবে, জিটিপি হাইড্রোলাইসিস করবে এন্ড 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে মুভ করবে, এটাকে বলে স্ক্যানিং প্রসেস। স্ক্যানিং, স্ক্যানিং হোয়াট ইজ দ্য তোমার রিজন বিহাইন্ড স্ক্যানিং, টু ডিটেক্ট কোজ্যাক containing AUG, to detect Cossack contain
AUG। তো এইভাবে স্ক্যান করতে করতে যখন এটা পেয়ে যাবে, নাও 40th সাব ইউনিটটা এখানে এসে অ্যাটাচ হয়ে যাবে। আর বাদ বাকি প্রসেসটা কাইন্ড অফ সেম, এখানেও APE থাকে, ঠিক আছে, শুধু ফ্যাক্টরের নেম গুলো চেঞ্জ হবে। APE থাকবে, পি সাইটে গিয়ে পড়বে হচ্ছে কোজাক সিকোয়েন্সে, AUG-টা পি সাইটে গিয়ে পড়বে, এ সাইট ফাঁকা, এ সাইটে টিআরএনএ আসবে, বন্ডিং হবে পেপটিডাইল ট্রান্সফারেজ দিয়ে, বাট এখানে পেপটিডাইল ট্রান্সফারেজে টেক পার্ট করবে হচ্ছে 23S rRNA। এই সরি, 23S তো প্রোক্যারিওটে, 28S rRNA টেক পার্ট করবে লাস্ট সাব ইউনিট। জাস্ট এইটুকু আমি জানিয়ে রাখলাম ইউক্যারিওটিক ট্রান্সলেশন ইনিশিয়েশন থেকে। কোজাক সিকোয়েন্স খুব কমন একটা কোশ্চেন দেয়, এন্ড কোজাক সিকোয়েন্স অ্যাকচুয়ালি দেখতে গেলে শাইন ডালগানো সিকোয়েন্সের মতোই কাজ করছে, বাট ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ট্রান্সলেশন ইনহিবিশন, কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা দিয়ে কোশ্চেন চায়। ট্রান্সলেশন ইনহিবিশন নোটসে দেওয়া থাকবে কোন কোন অ্যান্টিবায়োটিক কি কাজ করে। ট্রান্সলেশন ইনহিবিশনের অ্যান্টিবায়োটিকের লিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক লিস্ট। অনেকগুলো লিস্টে নাম আছে, তার মধ্যে আমি প্রেফারেন্সিয়ালি একটা তো মাস্ট পড়তে বলবো, কারণ ওটা কোশ্চেনে আসে, সেটা হচ্ছে পিউরোমাইসিন। পিউরোমাইসিনের মোড অফ অ্যাকশন। Puromycin, one of the antibiotic that can inhibit the prokaryote translation. So mode of action, কিভাবে কাজ করে পিউরোমাইসিন নোটসে পুরো ডিটেইলসে দেওয়া আছে, আমি জাস্ট একটু রিমাইন্ড করিয়ে দিই এটা কি কেস। পিউরোমাইসিন পুরো টিআরএনএ স্ট্রাকচারকে মিমিক করে। টিআরএনএ পিউরোমাইসিনের স্ট্রাকচার দেওয়া আছে নোটসে, তার সঙ্গে টিআরএনএ স্ট্রাকচার ম্যাচ করানো আছে পাশাপাশি রেখে, পুরোপুরি ম্যাচ করে, ঠিক আছে, অ্যানালগাস। টিআরএনএ containing ফিনাইলঅ্যালানিন। ফিনাইলঅ্যালানিন তার মানে হচ্ছে আমরা লিখতে পারি টিআরএনএ, টিআরএনএ ফি। টিআরএনএ ফি মানে হচ্ছে যে ফিনাইলঅ্যালানিন কে কন্টেইন করছে টিআরএনএ, পুরো স্ট্রাকচারটাকে মিমিক করে পিউরোমাইসিন। তাহলে স্যার প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে পিউরোমাইসিনে যে বন্ডিংটা হয়, এখানে তোমার অ্যান্টিকোডনে সরি তোমার অ্যাকসেপ্টর আর্মের সাথে অ্যামাইনো অ্যাসিডের বন্ডিংটা হচ্ছে তোমার এস্টার লিংকেজ, বাট এখানে পিউরোমাইসিনে যে বন্ডিংটা রয়েছে ওই ফিনাইলঅ্যালানিনের সাথে, সেটা হচ্ছে তোমার অ্যামাইড লিংকেজ, ঠিক আছে। তো বন্ডিংটা এখানে চেঞ্জ, অ্যামাইড লিংকেজ। তো টিআরএনএফি অবভিয়াসলি এ সাইটে ঢুকে যাবে, কারণ স্ট্রাকচার অ্যানালোগাস। এ সাইটে এও ঢুকে যেতে পারে টিআরএনএফি এর মতো পিউরোমাইসিন। টিআরএনএফি তো ঢোকেই নরমালি, বাট পিউরোমাইসিনও ঢুকে যেতে পারে, বিকজ স্ট্রাকচার সেম। পিউরোমাইসিন এ সাইটে এন্টার করে যাবে। তো এটা হচ্ছে নরমাল কেস। নরমাল কেস যখন টিআরএনএফি ঢুকবে, ফিনাইলঅ্যালানিনকে লোড করে দেবে, পেপটিডাইল ট্রান্সফারেজ রিঅ্যাকশনটা হবে, বাট যখন পিউরোমাইসিন এ সাইটে ঢুকবে, এটাকে আর বার করা যাবে না, ঠিক আছে। পিউরোমাইসিন যখন এই সাইটে ঢুকবে, পেপটিডাইল ট্রান্সফারেজ রিঅ্যাকশনটা হবেই না, বিকজ ওখানে ফিনাইলঅ্যালানিনটা কোভ্যালেন্ট বন্ড হয়ে আছে, অ্যামাইড বন্ড, ভাঙবে কি করে, ব্রেক হবে না, তো ওইভাবেই পড়ে থাকবে। পিউরোমাইসিন এ সাইটে এন্টার করলে ইনঅ্যাক্টিভ করে দেয় ট্রান্সলেশন। কেন? পেপটিডাইল ট্রান্সফারেজ রিঅ্যাকশনটা অফ করে দেয়। পেপটিডাইল ট্রান্সফারেজ রিঅ্যাকশনটা টোটালি ডাউন।
তো রাইবোজোম আর মুভ করতে পারে না, ট্রান্সলোকেট করতে পারে না, ওই কমপ্লেক্সটা ওইভাবেই পড়ে থাকে, ইনঅ্যাক্টিভ স্টেজে ট্রান্সলেশন সিনথেসিস ডান, মানে কমপ্লিট, স্টপ আর কমপ্লিট মানে কি স্টপ করে দেয় এই জায়গাতে, প্রিম্যাচিওর স্টপ করে দেয় ট্রান্সলেশন। সো পিউরোমাইসিনের মোড অফ অ্যাকশন খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বাকি অ্যান্টিবায়োটিক লিস্ট অবভিয়াসলি দেখে যাবে, কেউ হয়তো 30S এ ব্লক করছে, কেউ 50S এ ব্লক করছে, এরকম আছে। স্ট্রেপ্টোমাইসিন আছে 30S এ ব্লক করে, টেট্রাসাইক্লিন আছে 50S এ ব্লক করে, তো এরকম ব্যাপার স্যাপার আছে, ওগুলো জাস্ট ওয়ান লাইনার। বাট পিউরোমাইসিনের মোড অফ অ্যাকশনটা ক্লিয়ারলি ইম্পর্টেন্ট। এখানে টিআরএনএটা ফিনাইল অ্যালানিনটাকে মানে কন্টেন্ট করছে, মানে ফিনাইল অ্যালানিনটাকেই তৈরি করবে এই রকম টিআরএনএ। তৈরি কেন করবে, অ্যাটাচ হবে, ফিনাইলঅ্যালানিন গিয়ে অ্যাটাচ হবে। হ্যাঁ, ওই রকম পুরো স্ট্রাকচারটাকে মিমিক করা হচ্ছে পিউরোমাইসিন। মানে পিউরোমাইসিনটা আমাদের বডি তৈরি করে? অ্যান্টিবায়োটিক বডি কেন তৈরি ও করবে? আচ্ছা। ওটা তৈরি করলে তো আমাদের ট্রান্সলেশন গন, শেষ, কোথাতে হবে? তো ওটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ট্রান্সলেশন অফ হয়ে যাবে। হ্যাঁ বলো। মানে এই অ্যান্টিবায়োটিকটা মানে দরকার কিসের জন্য? আদার ব্যাকটেরিয়াকে কিল করার জন্য। এই অ্যান্টিবায়োটিকটা তৈরি করে স্ট্রেপ্টোমাইসিস, স্ট্রেপ্টোমাইসিসই তৈরি করে টু কিল আদার ব্যাকটেরিয়া, to stop the translation process, to kill the other bacteria. Competition advantage. ঠিক আছে, যেমন পেনিসিলিন তৈরি করার কি দরকার ছিল? মোল্টার, টু কিল দ্য ব্যাকটেরিয়া এন্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, নিউট্রিশন পাওয়ার জন্য। তো লাইক দ্যাট কিছু ব্যাকটেরিয়া এরকম কম্পাউন্ড তৈরি করে। স্ট্রেপ্টোমাইসিন যেমন স্ট্রেপ্টোমাইসিস থেকে আসে, স্ট্রেপ্টোমাইসিস থেকে অনেকগুলো তোমার অ্যান্টিবায়োটিক আছে। স্ট্রেপ্টোমাইসিস থেকে স্ট্রেপ্টোমাইসিন আছে, টেট্রাসাইক্লিন আছে, ক্যানামাইসিন আছে, পিউরোমাইসিনটাও আছে। স্ট্রেপ্টোমাইসিস তোমার ব্যাকটেরিয়া থেকে, ওরা এই ধরনের কম্পাউন্ড সিনথেসাইজ করে। ওকে, তার মানে আমরা ইউনিট 5 এ যে পয়েন্ট গুলো না বললেই নয়, শেষের দিকে কোশ্চেন আসবেই, আসতেই মানে আসবেই, আসবে তো বলে, আমি তো বলতে পারি না সিও কোশ্চেন সেট করব, মানে এই কোশ্চেন গুলো রেগুলারলি দেয় আর কি, সেই পয়েন্ট গুলোই আমি বলেছি। এইগুলো দেখে যাবে বেশি, আর হেডেক বাড়িয়ে লাভ নেই। আমরা চলে যাব হচ্ছে নেক্সট চ্যাপ্টার, ট্রান্সলেশন রেগুলেশন, ট্রান্সক্রিপশন রেগুলেশন, যেখানে আমাদের টপিক পড়ে সেটা হচ্ছে ওপেরন টপিক। আর ওপেরনের জায়গাটা সবসময় ফেভারিট থাকে কোশ্চেন প্যাটার্ন যারা, মানে কোশ্চেন যারা সেট করে। তো আমরা একদম ডিরেক্টলি ঢুকছি ওপেরন লিখে। হোয়াট ইজ ওপেরন? ফার্স্টে আমরা একটু ডেফিনেশনটা চেক করি। কোঅর্ডিনেটলি regulated unit of transcription found in bacteria. ক্লিয়ারলি বলে রেখেছে ওপেরন কোথায় ট্রান্সক্রিপশন রেগুলেশনটা করে, ট্রান্সক্রিপশনে রেগুলেশন আনে, ট্রান্সলেশনে কোনো রেগুলেশন নেই, ঠিক আছে। ট্রান্সক্রিপশন লেভেলে রেগুলেশন করে ওপেরন। এন্ড ট্রান্সক্রিপশনে তো তিনটে আমরা ফেজ দেখতে পাই, ইনিশিয়েশন, ইলংগেশন এন্ড টার্মিনেশন। তাহলে কোন তিনটে ফেজে, এই তিনটে ফেজের মধ্যে কোন জায়গাতে তোমার ইয়েতে আনবে রেগুলেশন পয়েন্ট আনবে? ফার্স্টেই আনবে, ইনিশিয়েশন লেভেলেই ট্রান্সক্রিপশনে তোমার ইনিশিয়েশন রেগুলেশন আনবে। সো ওপেরন যে কাজ করে, ওপেরন ট্রান্সক্রিপশন লেভেলে রেগুলেট করে, এন্ড আরো যদি ডিপ ডাউনে ঢুকি, ট্রান্সক্রিপশন ইনিশিয়েশনে কাজ করে, ট্রান্সক্রিপশন ইনিশিয়েশনে রেগুলেট করে দেয়। তার মানে আরএনএটাকে আর জেনারেটই করতে দেয় না, প্রোটিন তৈরি করা তো অনেক দূরের কথা। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? এবার তুমি কোশ্চেন করবে স্যার রেগুলেশনটা দরকার কি? আচ্ছা, রেগুলেশন যদি না হতো, একটা সেলের অ্যাক্টিভিটি আর বাকি সেলের অ্যাক্টিভিটির মধ্যে কোনো ডিফারেন্স আসতো? মানে আমি যদি আমার হিউম্যান লেভেলে ভাবি, যদি রেগুলেশন না আসতো, আমাদের কিডনি সেল আর একটা লিভার সেল, হেপাটোসাইট, দুটো তো সেমই হতো, কারণ প্রত্যেকেরই তো ক্রোমোজোম নাম্বার সেম।
দুটো সেলেরই তো ক্রোমোজোম নাম্বার সেম, দুটো সেলের ফিচার্স আলাদা কেন, ফাংশন আলাদা কেন? দুটো সেলের ফিচার্স ফাংশন আলাদা কেন বলতে পারবে কেন? হেপাটোসাইট, আমি আমার হিউম্যান লেভেলে আসছি, হেপাটোসাইট আর কিডনি সেল দুটো সেলের মধ্যেই তো 46 ক্রোমোজোম আছে, নাকি কোথাও বেশি কম আছে? এটুকু আইডিয়া আছে তো নাকি, যে সেল লেভেলে সবারই ক্রোমোজোম একই হবে? হুম হুম ক্রোমোজোম একই তো, তা যদি ক্রোমোজোম একই থাকে দুটো সেলের ফাংশন আলাদা কি করে হচ্ছে? ফিজিওলজিক্যাল স্টেট আলাদা হয়ে যাচ্ছে, স্ট্রাকচার আলাদা হয়ে যাচ্ছে, সমস্ত কিছু আলাদা হয়ে যাচ্ছে, কেন? জিন রেগুলেশনের জন্য। যেখানে যে অ্যাপ্রোপ্রিয়েট জিন তৈরি করার দরকার, যে প্রোটিন তৈরি করার থাকে, সেগুলো হেপাটোসাইটে তৈরি হবে, কিডনি সেলে কোনোদিন তৈরি হবে না। কেন তৈরি হবে না? রেগুলেট করে রেখে দিয়েছে। আর যেখানে তোমার কিডনি সেলে তৈরি হবে সেগুলো হেপাটোসাইটে তৈরি হবে না। দ্যাটস ওয়াই দুটো সেল কমপ্লিটলি ডিফারেন্ট, সেম ক্রোমোজোম নাম্বার বাট কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাচ্ছে ফাংশনালি, বিকজ ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন লেভেলে রেগুলেট হচ্ছে। এরকম ব্যাকটেরিয়া তো হয় রেগুলেশন। সবসময় কি সব জিনিসের নিড থাকে? আজকে বলো যে আমি এই টাইমে, মানে এখন তো বেশ ভালোই গরম, এখন যদি আমি বলি যে পাখা অফ করে, ফ্যান অফ করে দাও, তুমি থাকতে পারবে? তুমি থাকতে পারবে? পারবে না। যদি বলি আমি পাখা কমিয়ে দাও, 1 পয়েন্টে নিয়ে আসো, রেগুলেটর দিয়ে 1 পয়েন্টে চালাও, থাকতে পারবে? থাকতে পারবে না। আবার যদি ঠিক উল্টোটা বলি, তো যখন ঠান্ডার টাইম, তোমার ডিসেম্বর জানুয়ারিতে, তখন যদি বলি 5 পয়েন্টে পাখা ঘোরাও, তুমি থাকতে পারবে? তুমি বাড়িতে 5 পয়েন্টে ঘোরাবে পাখা ডিসেম্বর টাইমে? আর তুমি এখন কি তুমি পাখা বন্ধ করে থাকতে পারবে? তাহলে তুমি রেগুলেট পারি। করছো তো, বাড়িতেও তো রেগুলেশন করছো, করছো কি করছো না? তার একটা সেল হ্যাঁ লেভেলে রেগুলেশন হবে না কেন? তো সেলও প্রত্যেকটা জিনিসের সবসময় রিকোয়ারমেন্ট থাকে না তো। আর যদি সব রিকোয়ারমেন্ট একসাথে থাকে তাহলে সব সেলের ফাংশন একই হয়ে যেত, অবভিয়াসলি সেটা হয় না। তো সবকিছু ডিমান্ড একসঙ্গে অ্যারাইজ করে না, যখন যেটা ডিমান্ড অ্যারাইজ করে তখন সেটাকে ট্রান্সলেশন করে সিনথেসাইজ করা, আর যখন ডিমান্ড নেই বন্ধ করে দাও। কারণ ট্রান্সলেশন লেভেলে দেখতে পেলে প্রচুর জিটিপি নষ্ট হয়। যদি আমরা যেটা দরকার নেই সেটাও তৈরি করি, প্রোটিন তৈরি করি, প্রচুর জিটিপি নষ্ট হবে, ইনিশিয়েশন থেকে টার্মিনেশন অব্দি টোটাল অনেক জায়গায় জিটিপি লস্ট হয়। আর জিটিপি যদি একটা ক্যালকুলেশন করো না, একটা প্রোটিন, মানে একটা অ্যামাইনো অ্যাসিড কে লিঙ্ক করতে মোটামুটি 100+ জিটিপি লাগে, তো প্রচুর ওয়েস্টেজ অফ এনার্জি হয়। তো বুঝতেই পারছো যে জিটিপি, তোমার এটিপি এক্সস্ট কেউ করতে চাইবে না। তো যেটা দরকার নেই সেটাও তুমি তৈরি করবে সেলের মধ্যে, কেউ এটা মেনে নেবে না। So that's the regulation point. And eukaryotic regulation much more complex. Prokaryotic regulation টা অনেকটা much more easy. And সেটা হচ্ছে ওপেরন মডেল দিয়ে। And ওপেরন মডেল কাজ করে ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন। ঠিক আছে, এবার চল একটা ওপেরনে কি কি থাকে। ওপেরন কম্পোজিশন, ওপেরনে থাকে হচ্ছে রেগুলেটরি জিন, ওপেরনে থাকে অপারেটর, ওপেরনে থাকে প্রমোটার, ওপেরনে থাকে স্ট্রাকচারাল জিনস, ওপেরনে থাকে ইনডিউসার, ওপেরনে থাকে রিপ্রেসার। রিপ্রেসার ওই রেগুলেটরি জিনের মধ্যেই যাবে। রেগুলেটরি জিন কি করে? রেগুলেটরি জিন হচ্ছে জিনের এক্সপ্রেশনকে বাড়াবে বা কমাবে। রেগুলেটরি জিন তোমার ট্রান্সক্রিপশন লেভেলে রিপ্রেস করে দিতে পারে, টোটালি বন্ধ করে দিতে পারে, আবার বাড়িয়েও দিতে পারে। ঠিক আছে, তো রেগুলেটরি জিন ওইটার নাম হচ্ছে ইনডিউসার তখন বলে। তো আলাদা করে ইনডিউসার লেখার কোনো দরকার নেই, রেগুলেটরি জিনের মধ্যেই ইনডিউসারও কাজ করতে পারে, রিপ্রেসারও কাজ করতে পারে। ইনডিউসার মানে ইনক্রিজ করবে, অর রিপ্রেসার অ্যাক্টিভিটি। অপারেটর মানে কি? অপারেটর হচ্ছে সেই জায়গাটা যেখানে রেগুলেটরি জিন গিয়ে বাইন্ড করে।
অ্যান্ড রেগুলেট করে ট্রান্সক্রিপশন করে। প্রোমোটার এটা তো অলরেডি জানো, ট্রান্সক্রিপশনে পড়ে এসো, আরএনএ পলিমারেজের বাইন্ডিং সাইট। আর স্ট্রাকচারাল জিন যেখানে তোমার জিন গুলো তৈরি হয়, যেখানে যেটা ফাংশন করবে, মেনলি ডিফারেন্ট এনজাইমের জিন থাকে। সেই চারটে কম্পোনেন্ট ভেরি ইম্পর্টেন্ট একটা ওপেরনকে কাজ করতে গেলে। ক্লিয়ার? এবার কিছু ওপেরনের মডেল দেখাবো। ফার্স্ট আইডেন্টিফাইড ওপেরন মডেল হচ্ছে ল্যাক ওপেরন, যেটা ডিসকভার করেছে জেকব অ্যান্ড মুনার, টু সায়েন্টিস্ট। এই জিনগুলো দেখবে থাকবে, এই চারটে কমন যে ক্রাইটেরিয়া জিন বলেছি ওপেরন মডেলে থাকতেই হবে, এগুলো দেখবে থাকবে ল্যাক ওপেরনে, কিছু এক্সট্রা থাকতে পারে। তো ফার্স্ট operon that is identified in E. coli bacteria is a lac operon. Lac ওয়ার্ডটার মিনিংস হচ্ছে ল্যাকটোজ operon. It is a lactose operon. Means এই operon মডেলটা কাকে কন্ট্রোল করছে? ল্যাকটোজের ডিগ্রেডেশনকে কন্ট্রোল করছে, ল্যাকটোজের ডিগ্রেডেশনকে কন্ট্রোল করছে। এইটুকু আগে বুঝে নাও, দেখবে ওপেরন মডেলটা অনেক ক্লিয়ার হবে। এই যে পয়েন্ট গুলো লিখছি, ল্যাকটোজের ডিগ্রেডেশন কে কন্ট্রোল করছে ল্যাক ওপেরন। কারণ ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড মলিকিউল, ডাইরেক্টলি এনজাইম তোমার ডাইরেক্টলি ও এনার্জি গ্যাদার করতে পারবে না, ল্যাকটোজকে ফার্স্টে ভাঙতে হবে গ্লুকোজ গ্যালাক্টোজে, এন্ড দ্যাট ব্রেকডাউন নিডস স্পেশাল এনজাইম। তো এই এনজাইমটা সিনথেসাইজ হবে কি হবে না এটা ডিপেন্ড করাবে হচ্ছে ল্যাক ওপেরন। পয়েন্ট ক্লিয়ার? তো ল্যাকটোজের ডিগ্রেডেশনকে যখন কন্ট্রোল করছে, আমাকে বলবে ল্যাক ওপেরনটা কখন টার্ন অন হবে আর কখন টার্ন অফ হবে, যখন ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে না অ্যাবসেন্ট থাকবে, এটুকু ক্লিয়ার করে বলো দেখি। ল্যাকটোজ প্রেজেন্ট থাকলে ল্যাক ওপেরন অন হবে না অফ হবে? অন হবে। আর ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকলে ল্যাক ওপেরন কি হবে? এইটুকু আইডিয়া করে নিলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ল্যাকটোজ প্রেজেন্ট তার মানে কি ল্যাক ওপেরনকে অন করতে হবে, ডিগ্রেডেশন বাড়াতে হবে, একই না? ল্যাকটোজ আছে তো সেলের মধ্যে, তাহলে ডিগ্রেড করো। তো ডিগ্রেড করার জন্য ল্যাক ওপেরনের জিনগুলো তৈরি হবে, ইয়েস অন হয়ে যাবে। আর যদি ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে দেন ল্যাক ওপেরন বন্ধ করে দেওয়া দরকার, কারণ ওই জিনগুলো থেকে এনজাইম তৈরি করে কি লাভ, ল্যাকটোজই নেই। কেসটা বুঝতে পেরেছো এবার? কেন তৈরি করবে সেল যেখানে ল্যাকটোজই নেই সেলের মধ্যে, তাহলে কি তাও এনজাইমটা তৈরি করে যাবে? এনার্জি লাগে না নাকি? বলো, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ এটা তো এই জন্য ল্যাক ওপেরনকে বলা হচ্ছে ডিগ্রেডেটিভ ওপেরন। কেন? কারণ ডিগ্রেডেশনকে কন্ট্রোল করছে। এন্ড যে কোনো ডিগ্রেডেটিভ অপারেশন, সেটা ল্যাকটোজ হোক কি আদার মলিকিউলস হোক, যে কোনো ডিগ্রেডেটিভ অপারেশন যখন প্রেজেন্ট থাকবে তখনই অন হবে, যখন অ্যাবসেন্ট হয়ে যাবে তখন অফ হয়ে যাবে। পয়েন্ট ক্লিয়ার? যে কোনো ডিগ্রেডেটিভ অপারেশন ওই মলিকিউলটাকে তো প্রেজেন্ট থাকতে হবে তবে তো অন হবে। লাইক হিয়ার lactose operon, degradative operon. When lactose present, lac operon is on. When lactose absent, lac operon off. ক্লিয়ার? নেক্সট দেখবো হচ্ছে স্ট্রাকচার অফ ল্যাক ওপেরন। ল্যাক ওপেরনে কি কি রয়েছে? স্ট্রাকচার অফ ল্যাক ওপেরন।
ল্যাক আই রয়েছে, ক্যাপ বাইন্ডিং সাইট রয়েছে, সব বলে দিচ্ছি ফাংশন কি কি। প্রোমোটার রয়েছে, অপারেটর রয়েছে। এন্ড প্রোমোটার অপারেটর এই যে পাশাপাশি লিখছি না, প্রোমোটার অপারেটর অ্যাকচুয়ালি ওভারল্যাপ, মানে প্রোমোটার রিজিয়নের মধ্যে অপারেটর ঢুকে আছে, অপারেটর রিজিয়নের মধ্যে প্রোমোটার ঢুকে আছে। ওখানে যদি কোনোভাবে কেউ এসে বাইন্ড করে, প্রোমোটারের অবস্থা খারাপ, মানে প্রোমোটারে আরএনএ পলিমারেজ বাইন্ড করার ক্যাপাসিটি থাকবে না, এটুকু বুঝে নাও। অপারেটর প্রোমোটার খুব কাছাকাছি, এন্ড তোমার এটা হচ্ছে ওভারল্যাপিং সিকোয়েন্সে থাকে। এরপরে থাকে হচ্ছে স্ট্রাকচারাল জিন, ল্যাক জেড, ল্যাক ওয়াই এন্ড ল্যাক এ। এবার প্রত্যেকটা জিনিসের ব্যাপারগুলো বলি। ল্যাক আই এ কোড করে হচ্ছে রিপ্রেসার প্রোটিন, রিপ্রেসার প্রোটিন যার নাম হচ্ছে আই প্রোটিন। এগুলো সব জিনের নাম দেওয়া হয়েছে। রিপ্রেসার প্রোটিনের নাম যখন লিখবো ক্যাপিটাল এল দিয়ে স্টার্ট করব, ক্যাপিটাল দিয়ে তোমার এন্ড করব। সো ইট ইজ আ প্রোটিন নেম। সো ল্যাক আই রিপ্রেসার প্রোটিন তৈরি করে, তার মানে রিপ্রেসার বলে দিয়েছি, তার মানে এ যখন তৈরি হবে ল্যাকটোজ অপারেন্টকে অন করাবে না অফ করাবে? অফ করাবে। অফ করাবে। খুব ভালো কথা। ক্যাপ বাইন্ডিং সাইট ঠিক অপারেটরে আপস্ট্রিং এ থাকে। ক্যাপ বাইন্ডিং সাইটে বাইন্ড করে হচ্ছে ক্যাপ ক্যাম কমপ্লেক্স, ক্যাপ ক্যাম কমপ্লেক্স। এন্ড এ হচ্ছে অ্যাক্টিভেটরে কাজ করে। এ কি কাজ করে? অ্যাক্টিভেটরের কাজ করে। মানে ক্যাপ ক্যাম কমপ্লেক্স যদি ক্যাপ বাইন্ডিং সাইটে গিয়ে বাইন্ড করে না, আরএনএ পলিমারেজ প্রোমোটারে আরো টাইট অ্যাটাচমেন্ট করতে পারে। আর আমি বারবার বলেছি স্ট্রং প্রোমোটার উইক প্রোমোটারে আরএনএ পলিমারেজের বাইন্ডিং যত স্ট্রং হবে তত বেশি ট্রান্সক্রিপশন রেট বাড়বে। তো ক্যাপক্যাম কমপ্লেক্স কি করে? প্রোমোটারে আরএনএ পলিমারেজের অ্যাফিনিটি বাড়িয়ে দেয়। অপারেটর সাইট, অপারেটর সাইট একটু আগে বলে এসেছি যে কোনো অপারেশনে থাকবে। অপারেটর সাইট হচ্ছে রেগুলেটরি জিন বাইন্ডিং সাইট, মানে এখানে রিপ্রেসার ল্যাক আই বাইন্ডিং সাইট। ডাইরেক্টলি লিখি ল্যাক আই প্রোটিন বাইন্ডিং সাইট। যদি ল্যাক আই প্রোটিন অ্যাক্টিভ থাকে অপারেটর দিয়ে বাইন্ড করে যাবে। প্রোমোটার আরএনএ পলিমারেজ বাইন্ডিং সাইট, আরএনএ পল বাইন্ডিং সাইট, যেটা হচ্ছে মেন আরএনএ পলিমারেজ, এটা ব্যাকটেরিয়ার তো একটাই থাকে। আর এই অপারেটর প্রোমোটার আমি আবারও বলছি এরা ওভারল্যাপিং সিকোয়েন্সে রয়েছে, ঠিক আছে? তার মানে ল্যাক আই যদি অপারেটর এসে বাইন্ড করে, প্রোমোটারের অনেকটা জায়গা ও তোমার ইয়ে করে নেবে, ক্যাপচার করে নেবে। আর প্রোমোটারে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করতে পারবে না। পয়েন্টটা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি? অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ফাংশন গুলো যখন বলছি। ল্যাক জেড, ল্যাক জেড হচ্ছে একটা এনজাইমকে কোড করে যার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। ভেরি ইম্পর্টেন্ট এনজাইম। বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম ছাড়া ল্যাকটোজ ডাইস্যাকারাইড ব্রেকডাউন হবে না। বিটা গ্যালাক্টোসাইডেজ কি করবে? গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে যে বন্ডিং থাকে বিটা 1,4 লিংকেজ, যেটা অলরেডি জানো বায়োকেমিস্ট্রিতে পড়েছো, বিটা 1,4 লিংকেজটাকে ব্রেকডাউন করে দেয় and glucose galactose separate করে দেয়। glucose galactose now utilized into the energy utilizing pathway. lac y, lac y কোড করে হচ্ছে তোমার পারমিয়েজ, পারমিয়েজ এনজাইম। এটা another important enzyme for the lac operon. পারমিয়েজ কি করে? ওয়ার্ড শুনে বোঝা যাচ্ছে, পারমিয়েজ মানে পারমিট করাবে। কাকে পারমিট করাবে? ল্যাকটোজকে পারমিট করাবে। তো পারমিয়েজ যখন অন থাকবে বা অ্যাক্টিভ থাকবে, ল্যাকটোজকে আরো ভেতরে ঢোকাবে সেলে, যাতে ইউটিলাইজ হতে পারে, ব্রেকডাউন হতে পারে বিটা গ্যালাক্টোসাইডেজ দিয়ে। বোঝা গেল? মানে ল্যাক ওয়াই অ্যাকচুয়ালি ল্যাক জেড কে হেল্প করে দিচ্ছে। ল্যাক ওয়াই তোমার ল্যাকটোজকে বাইরে থেকে ভেতরে পাঠিয়ে দিচ্ছে, ল্যাক জেড সাবস্ট্রেট পেয়ে যাচ্ছে, ব্রেকডাউন করে দিচ্ছে। পয়েন্ট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আর ল্যাক এ কোড করে হচ্ছে আনাদার এনজাইম যার নাম হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ। পার্টিকুলার কোনো রোল নেই, পার্টিকুলার কোনো রোল নেই ল্যাক অপারেন্টে ট্রান্স অ্যাসিটাইলেজের, বাট দেখা যাচ্ছে কি ট্রান্স অ্যাসিটাইলেজ থাকলে
সেল টক্সিসিটি অনেক কমে, and সেলের কিল হওয়ার চান্স কম। তো পার্টিকুলার ল্যাক অপেরন রিলেটেড কোনো ফাংশন নেই ল্যাক এর, বা এখন অব্দি আনডিটারমাইন্ড, থাকলেও হয়তো আমরা জানি না। বাট ল্যাক জেড ল্যাক ওয়াই ডাইরেক্টলি টেক পার্ট করে ল্যাক অপেরন। বলো ল্যাক অপেরনের কম্পোনেন্টস এন্ড দেয়ার ফাংশন ক্লিয়ার কিনা, এটা কোশ্চেনে আসে, স্ট্রাকচার অফ ল্যাক অপেরন এন্ড দেয়ার ফাংশন লিখতে পারবে। কি প্রবলেম আছে অপেরন নিয়ে, তো সবাই সবাই প্রচুর প্রবলেম ফেস করে, কি প্রবলেম আছে এবার বলো আমাকে। এই হচ্ছে আমি দেখিয়েছি স্ট্রাকচার এন্ড কম্পোনেন্টস, এরপরে আমি আসছি রেগুলেশন। স্যার মানে এখানে ইনডিউসার কোনো প্রোটিন থাকে না? ইনডিউসার বলে কোনো প্রোটিন না, ল্যাকটোজ ইটসেলফ কাজ করে ইনডিউসার। অ্যাক্টিভেটর আছে, মানে হ্যাঁ অ্যাক্টিভেটর কিছু নেই এখানে? অ্যাক্টিভেটর আছে মানে তো বললাম, ক্যাপ ক্যাম কমপ্লেক্স। হ্যাঁ ওটা তো বললেন ইনডিউসার আরএনএ, কি করে? আরএনএ পলিমারেজটাকে প্রমোটার হ্যাঁ তার রিজনে মানে এটা বাইন্ড করতে। এটা অ্যাক্টিভেটর, তাহলে তো অ্যাক্টিভেটরই হলো তো, না না ইনডিউসার আলাদা। ল্যাক অপেরন আপনি বললেন যে ডিগ্রেডেশনটাকে কন্ট্রোল করছে, একটা হচ্ছে অন করছে অফ করছে, তাহলে রিপ্রেসার যেটা প্রোটিন ওটা তো অফ করে দিল, তাহলে অন করার কিছু নেই না, মানে অটোমেটিক অন ওটা করার চলতেই জন্য থাকবে খালি? না না, কেন অন করার কিছু নেই, তো লিখছি তো ইনডিউসার, ইনডিউসার গিয়ে অন করবে। ইনডিউসারের নিজের নামই হচ্ছে ল্যাকটোজ, ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকবে ল্যাকটোজ গিয়ে প্রিপ্রেসারকে বন্ধ করবে, দেখাবো আমি। তো ইনডিউসার অ্যাকচুয়ালি ল্যাকটোজ, আরো যদি আমি একটু বেটার যাই, কারণ এখন তো বিএসসি লেভেলে, সো এটা হচ্ছে অ্যালোল্যাকটোজ। অ্যালোল্যাকটোজ মানে ল্যাকটোজের স্ট্রাকচার শুধু তোমার স্ট্রাকচারালি একটু বিটা 1,6 বন্ডিং থাকে। অ্যালোল্যাকটোজ বিটা 1,4 এর জায়গায় বিটা 1,6 বন্ড। অ্যালোল্যাকটোজ হচ্ছে অ্যাকচুয়ালি ইনডিউসার। সো অ্যালোল্যাকটোজ মানে ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকবে ও নিজেই অ্যাক্ট করবে অ্যাজ এ ইনডিউসার। ইনডিউসার যখন হবে তখন তোমার ট্রান্সক্রিপশন অন হবে, দেখাবো আমি এখন। কন্ডিশন দেব, আর কন্ডিশন থেকে কোশ্চেন দেব। টোটাল 4 রকমের কন্ডিশন হতে পারে, শুধু স্ট্রাকচারটা বোঝো আগে, আর ইনডিউসারের নামটা লিখে দিয়েছি নিচে। এত অব্দি ক্লিয়ার কিনা বলবে। হ্যাঁ স্যার। বাকিরা যারা আছো বোঝা যাচ্ছে? কন্ডিশনে ঢুকি, মেকানিজমে তোমরা নিজেরাই আনসার করতে পারবে, তোমরা নিজেরাই লিখবে, এটার জন্য কোনো নোটস লাগে না, নিজেরাই লিখতে পারবে, শুধু সার্কিটটা কিভাবে কি হবে শুধু জানবে। ঠিক আছে চলো। কন্ডিশনে যাওয়ার আগে আরো একটা জিনিস বলে দিই মাথায় রাখতে, নাহলে কন্ডিশনটা ফুলফিল হবে না, সেটা হচ্ছে ক্যাপ ক্যাম কমপ্লেক্স। ক্যাপ ক্যাম কমপ্লেক্সের ব্যাপারটা, আচ্ছা ক্যাপ হচ্ছে ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন, ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন, একে সিআরপিও বলে। সিআরপি ফুল ফর্মটা মনে পড়ছে না, একবার দেখে নেবে। ক্যাটাবোলাইট রিপ্রেসার, সরি কি একটা নাম আছে ভুলে যাচ্ছি, একে সিআরপিও নাম দেওয়া হয়। তো ক্যাপ যখন ক্যাম্পের সাথে বাইন্ড করবে, সিএএমপি, এই কমপ্লেক্সটা হয়ে যায় অ্যাক্টিভ। বাট ক্যাপ উইদাউট ক্যাম্প ইনঅ্যাক্টিভ। কি বললাম? ক্যাপ প্রোটিনটার সঙ্গে যখন ক্যাম্প মলিকিউল বাইন্ড করবে কমপ্লেক্সটা হয়ে যায় অ্যাক্টিভ। ক্যাপের সাথে যখন ক্যাম্প বাইন্ড করতে পারে না, দেখো ক্রস করে দিয়েছি, তার মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেটে, ক্যাপ গিয়ে কোনো কাজ করতে পারবে না, অ্যাক্টিভেটরের কোনো ফাংশনই হবে না। পয়েন্ট ক্লিয়ার এত অবধি? হ্যাঁ এবার কোশ্চেন হচ্ছে ক্যাম্প, ক্যাম্প কখন অ্যাক্টিভেট হয়? ক্যাম্প অ্যাক্টিভেট হয় যখন গ্লুকোজ লেভেল ডাউন থাকে। গ্লুকোজ লেভেল যখন সেলের মধ্যে কম, তখন ক্যাম্প গিয়ে অ্যাক্টিভেট হয়। ব্যাস এই দুটো জায়গা লিখে রাখো, তবে গিয়ে সবকিছু বুঝতে পারবে। কি বলেছি আর একবার রিমাইন্ড করে দিই, ক্যাপ ক্যাম্প কমপ্লেক্স অ্যাক্টিভ হবে, উইদাউট ক্যাম্প ইনঅ্যাক্টিভ থাকবে ক্যাপ,
এবার কোশ্চেন হচ্ছে ক্যাম্প প্রোটিনটা কখন তৈরি হয়? ক্যাম্প প্রোটিনটা তৈরি হয় যখন গ্লুকোজ লেভেল ডাউন থাকে, সেলের মধ্যে গ্লুকোজ কম, ক্যাম্প বেড়ে যাবে, আর ক্যাম্প গিয়ে বাইন্ড করবে ক্যাপের সাথে, ক্যাপ ক্যাম্প কমপ্লেক্স অ্যাক্টিভ হয়ে যাবে। বোঝা যাচ্ছে তো এত অবধি? এবার কন্ডিশনে যাই, এবার দেখো সবকিছু ক্লিয়ার হবে। টোটাল 4টে কন্ডিশন হবে। কন্ডিশন নাম্বার 1 মেকানিজম, কন্ডিশন নাম্বার 1 লো গ্লুকোজ but high lactose। আগে মাথায় সেট করবে কি হতে চলেছে, ল্যাকটোজ হাই বলেছে, গ্লুকোজ কম বলেছে, তাহলে কি কি চেঞ্জ হবে আমরা একটু প্রেডিক্ট করব। আমরা এটা জানি এটা ডিগ্রেডেটিভ অপেরন, মানে ল্যাকটোজের প্রেজেন্সে অন হবে। আমি এখানে লিখে রেখেছি হাই ল্যাকটোজ, তাহলে অপেরনটা কি অন হবে না অফ হবে আগে বলো, তারপর তো স্টেট গুলো চেঞ্জ করা হবে। অন হবে। অন হবে, ওকে। এবার দেখো জিনিসগুলো কি হচ্ছে। এই যে ল্যাক আই থেকে এমআরএনএ তৈরি হয়, এটা তো ডিএনএ লেভেলে দেখিয়েছি, ঠিক আছে, এটা পুরো ডিএনএ লেভেলের স্ট্রাকচার, কারণ প্রোমোটার তো ডিএনএ থাকে। এবার আরএনএ তৈরি হবে, ল্যাক আই থেকে ল্যাক আই জিনের আরএনএ তৈরি হবে, আর ল্যাক আই জিনের আরএনএ থেকে আরএনএ ল্যাক আই প্রোটিন তৈরি হবে। এই হচ্ছে ল্যাক আই প্রোটিন। এই ল্যাক আই প্রোটিনটা ল্যাকটোজের অ্যাবসেন্সে, মানে ইনডিউসারের অ্যাবসেন্সে অপারেটরে গিয়ে চলে যেতে পারে, ঠিক আছে। বাট এখন আমি বলেছি হাই ল্যাকটোজ, তার মানে সেলের মধ্যে ল্যাকটোজ আছে প্লাস ল্যাকটোজ। তো ল্যাকটোজ এসে কোথায় গিয়ে বাইন্ড করে? ল্যাকাই প্রোটিনে গিয়ে বাইন্ড করে, বাইন্ড করলে স্ট্রাকচারটাকে করে দেবে ইনঅ্যাক্টিভ, স্ট্রাকচারটাকে করে দেবে ইনঅ্যাক্টিভ, আর ইনঅ্যাক্টিভ হয়ে গেলে এই অপারেটরে আর যেতে পারে না, ক্রস করে দেবো, অপারেটরে যেতে পারে না, ক্রস করে দেবো। ওপাশ দিয়ে আছে আরএনএ পলিমারেজ, এপাশ দিয়ে আছে আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ অপারেটরে ঢুকতে পারেনি কেউ, ফাঁকা আছে রিজিয়ান, প্রোমোটারে বাইন্ড করতে পারবে, ইয়েস বাইন্ড করতে পারবে, আরএনএ পলিমারেজ বাইন্ড করবে প্রোমোটারে, আর স্ট্রাকচারাল জিনগুলো সিনথেসিস করা শুরু করে দেবে। তার মানে এখান থেকে তৈরি হবে ল্যাক জেড, ল্যাক জেড, ল্যাক ওয়াই এন্ড ল্যাক এ, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। আচ্ছা, ক্যাপ বাইন্ডিং সাইট কি অ্যাক্টিভেট হবে? ইয়েস অ্যাক্টিভেট হবে। লো গ্লুকোজ আছে, লো গ্লুকোজ মানে হচ্ছে ক্যাম্প লেভেল ডাউন, সরি ক্যাম্প লেভেল হাই, ক্যাম্প লেভেল হাই মানে হচ্ছে ক্যাপ কুইকলি বাইন্ড করে যাবে ক্যাম্পের সাথে, and this complex now become active, and this active complex bind to the cap binding site, এই যে বাইন্ড করেছে। and cap binding site আরো বলেছি কি আরএনএ পলিমারেজের অ্যাফিনিটি ইনক্রিজ করে, ইনক্রিজ করে। তাহলে বলো এই জায়গাটায় ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ একদম টপ স্পিডে তৈরি হবে, ইয়েস অর নো? Yes, sir. তো কি লিখবো আমি? ল্যাক জিন আর সিনথেসাইজ স্ট্রংলি, সিনথেসাইজ স্ট্রংলি। একদম এরকম কন্ডিশন ধরে ধরে কোশ্চেন দেয়, সার্কিট নিজেকে কমপ্লিট করতে হয়, তারপরে সার্কিটটা করার পর নিজে পয়েন্ট 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 ধরে লিখতে হবে কি কি হলো। আবার রিপিট করছি, হাই ল্যাকটোজ আছে, হাই ল্যাকটোজ মানে ল্যাকটোজ অ্যাক্ট লাইক আ ইন্ডিউসার, it bind to the lac-I protein repressor and combine them to make this inactive. So when lac-I is inactive, it cannot go to the enter into the operator region. Operator region cross করে দিয়েছিলাম। Now RNA polymerase can bind to the promoter and start synthesizing lac-Z, lac-Y, lac-A gene proteins. As well as the condition said that it is low glucose means camp high,
CAMP5 means CAP-CAM complex is activated. CAP-CAM complex bind to the cap binding site, and when cap binding site contain CAP-CAM complex, it increases the affinity of RNA polymerase, so lag genes are synthesized strongly. That's it. এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। কোথায় প্রবলেম আছে বলো? কন্ডিশন 1 ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার কন্ডিশন 2 দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? চলো কন্ডিশন নাম্বার 2, low glucose, low lactose, বলো কি হবে? লো গ্লুকোজ, লো ল্যাকটোজ, কি হবে বলো? আচ্ছা ল্যাকাইজিন তৈরি হবে, এখান থেকে দেখাই ল্যাকাইজিন তৈরি হবে, বাট ল্যাকটোজ নেই তো, নো ল্যাকটোজ, সো নো ইনডিউসার, সো ল্যাকাই প্রোটিন অ্যাক্টিভ থাকবে কি থাকবে না? অ্যাক্টিভ থাকবে, বাইন্ড করবে অপারেটরে, তো এখানে ল্যাকাইকে দেখাবো। আরএনএ পলিমারেজ এন্ট্রি দিতে পারবে, অপারেটর প্রমোটার ইজ তোমার ওভারল্যাপিং সিকোয়েন্স। ল্যাকাই যদি অপারেটরে বাইন্ড করে যায়, প্রমোটারের অনেকটা পোরশন ব্লক করে দেয়। আরএনএ পলিমারেজ ক্যান এন্টার, নো, ক্রস করব। আরএনএ পলিমারেজ এন্টার যদি না করতে পারে, ট্রান্সক্রিপশন হবে না, স্টপ হয়ে যাবে, টোটালটা মুছে দেব। এবার এই জায়গায় গল্পতে আসি, লো গ্লুকোজ ক্যাপ-ক্যাম কমপ্লেক্স অ্যাক্টিভেট থাকবে, ইয়েস অ্যাক্টিভেট থাকবে। বাইন্ডিং কি হবে? কেন হবে না? বাইন্ডিং করাবো, অবশ্যই করাবো, বাট এখানে আরএনএ পলিমারেজই নেই, ক্যাপ-ক্যাম কমপ্লেক্স কি করবে? আরএনএ পলিমারেজ তো বাইন্ডই করতে পারে, তো ক্যাপ-ক্যাম কমপ্লেক্স বাইন্ড করবে, অবভিয়াসলি ওখানে পয়েন্টে দেখাতে হবে কিন্তু বাইন্ডিং, যদি বাইন্ডিং না দেখো নাম্বার কাটবে। তো ক্যাপ-ক্যাম কমপ্লেক্স বাইন্ড করবে, বাট আরএনএ পলিমারেজ যেহেতু নেই, তো কোনো ট্রান্সক্রিপশনই হবে না। তো কি লিখবো এই কন্ডিশনে? কি লিখবো? lag gene not expressed, lag gene not expressed. Second condition clear? Second condition clear? হ্যাঁ স্যার। এইভাবে সার্কিট করবে। কন্ডিশন নাম্বার 3, হাই গ্লুকোজ, হ্যাঁ, আর লো ল্যাকটোজ ধরে নাও, ঠিক আছে। কন্ডিশন নাম্বার 3 কি হবে বলো এবার? এটার ক্ষেত্রেও সেমই হবে, খালি যেটা ক্যাপ বাইন্ডিং করছে সেটা তো হবে। একদম একদম, এটা মুছে দাও, বাদ বাকি জায়গা ঠিক আছে। ক্লিয়ার? তো কি লিখবো এখানে? lag gene expressed or not expressed. Fourth condition, high glucose, high lactose, দুটোই হাই আছে। নাও কি হবে? হাই গ্লুকোজ, হাই ল্যাকটোজ, কি হবে? এখানে তো জিনটা এক্সপ্রেস করবে। হ্যাঁ করবে। হাই গ্লুকোজ, হাই ল্যাকটোজ, এ গিয়ে মুভ করতে পারবে কি? আনসার নো। আরএনএ পলিমারেজ ঢুকতে পারবে? ইয়েস। তো ট্রান্সক্রিপশন তো স্টার্ট করা উচিত, ট্রান্সক্রিপশন হবেও, বাট গ্লুকোজ হাই আছে, ক্যাম্প লো, ক্যাপ-ক্যাম নট অ্যাক্টিভেটেড, সো এই সাইটে এসে কেউ বাইন্ড করতে পারছে না, তাই তো? ক্যাপ বাইন্ডিং সাইট তোমার অকুপাই হচ্ছে না, সো আরএনএ পলিমারেজ উইদাউট অ্যাক্টিভেটর খুব ভালো করে কাজ করতে পারবে, স্ট্রংলি সিনথেসাইজ করতে পারবে। তাহলে কি লিখবো এখানে?
নট এক্সপ্রেসড not নাকি স্ট্রংলি এক্সপ্রেসড নাকি বেসাল লেভেল মানে লো লেভেল এক্সপ্রেসড, কি লিখবো? basal লো, level. হ্যাঁ বেসাল লেভেল অর লো লেভেল এক্সপ্রেসড। তার মানে হাই ল্যাকটোজ থাকলেও যে সবসময় যে এক্সপ্রেস করবে জিন এরকম নয়, মানে হাই স্ট্রংলি এক্সপ্রেস করবে এরকম নয়। দেখতে হবে আনাদার কন্ডিশন কি আছে। যদি হাই গ্লুকোজ থাকে অলওয়েজ অলওয়েজ সেল গ্লুকোজকে ইউটিলাইজ করবে ফার্স্ট। আর আমরা যদি একটু প্রিভিয়াস সেমিস্টারে ফিরে যাই, ডাইঅক্সিক গ্রোথ কার্ভ বলে একটা জিনিস পড়তাম, মনে আছে? যেখানে গ্লুকোজ আর ল্যাকটোজ কে অ্যাড করে দেখাতাম যে গ্লুকোজ ফার্স্ট ইউটিলাইজ হয় দেন ল্যাকটোজ ইউটিলাইজ হয়। Yes, sir. সো হাই ল্যাকটোজ মানে তুমি এখানে লিখে দেবে যে স্ট্রংলি এক্সপ্রেস নো, এক্সপ্রেস বন্ধ হবে না, এক্সপ্রেস চলবে বাট ভেরি স্লো। হোয়াই? বিকজ গ্লুকোজ প্রেজেন্ট আছে এখানে, অ্যাক্টিভেটর হিসেবে কেউ কাজ করতে পারে না। বলো ল্যাক ওপেরান কোশ্চেন আসলে এইভাবেই কোশ্চেন আসবে, যা আসবে ভেতর থেকে আসবে। হ্যাঁ, এরপরে কিছু মেরর জাইগোটের প্রবলেম আছে প্লাস মাইনাস রিলেটেড। এত অব্দি যদি তোমাদের সব ক্লিয়ার থাকে তাহলে আমি নেক্সট ক্লাসে ওটা বলতে পারি, আদারওয়াইজ এখন বললে টোটাল ঘেটে যাবে, আমি ঘাটতে চাই না। ঠিক আছে, ঠিক Yes, আছে। sir. Next class করবো। এত অব্দি আমি রাখলাম। যদি মনে হয় নেক্সট ক্লাস করব, নেক্সট ক্লাস তোমরা করতে চাও অবশ্যই জানাবে। তাহলে ল্যাক অপারেশনের বাদ বাকি আগে কিন্তু এত অব্দি ক্লিয়ার করতে হবে, নাহলে ওগুলো কিছু বুঝতে পারবে না। ওই প্লাস মাইনাস রিলেটেড প্রবলেম সলভ, তো ওইগুলো যদি বুঝতে হয় আগে এত অব্দি পুরো টোটালি নিজেকে বুঝতে হবে এন্ড থরলি প্র্যাকটিস করতে হবে যে কি হচ্ছে কখন, তবে গিয়ে ওগুলো বুঝতে পারবে। নাহলে একটাও মাথায় ঢুকবে না, সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে যা বলবো। তো এত অব্দি আগে নিজেরা করো, যদি মনে হয় যে ইয়েস করব তাহলে আমি নেক্সট ক্লাসে ওই ল্যাক ওপেরানের প্রবলেম প্লাস মাইনাস রিলেটেড যে প্রবলেম গুলো প্রিভিয়াস ইয়ারে দেখতে পাচ্ছ ওগুলো করাবো, তার সঙ্গে হচ্ছে ট্রিপ্টোফ্যান ওপেরান ওটাও বলে দেবো। ঠিক আছে, তো এন্ড করলাম, এবার নোটসটা আমি দিয়ে দিচ্ছি, এবার পড়ো, ঠিক আছে? আজকে দিয়ে দিচ্ছি।